আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি স্টুডেন্টস। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা গত ক্লাসের আগের ক্লাসে জাবেদা প্র্যাকটিস শুরু করেছিলাম এবং সেই ম্যাথটার থেকে আমরা 1 তারিখ এবং 2 তারিখের লেনদেনটা আমরা করেছিলাম। আজকে আমরা খাতায় প্র্যাকটিস করব। এখানে অনেকগুলো লেনদেন আমরা একসাথে করতে পারবো, ইনশাল্লাহ কভার করতে পারবো, কারণ বোর্ডে জায়গা হয় না। তো সাথে সাথে তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর প্রশ্ন সামনে রয়েছে আজকে, এবং আমার খাতাও সামনে রয়েছে, তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে, আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম যে এই যে প্রারম্ভিক যে লেনদেনটা থাকে 1 তারিখের, এটা এবং 1 তারিখের আরও একটি লেনদেন রয়েছে 4 ট্রেডার্স জনাব হামিদের একটি ব্যবসা 4 ট্রেডার্সের নিকট থেকে মাল ক্রয় করেছিল, এটার লেনদেন আমরা জাবেদা নির্ণয় করেছিলাম, এবং 2 তারিখ। আজকে আমরা 4 তারিখ থেকে শুরু করব। তাহলে চলো আগে আমরা জাবেদার ঘরটা আঁকাই খাতায়। তাহলে ঘর আঁকানোর আগে একটা বিষয় মনে রাখতে হবে, তোমাদের একটু টিপস দিয়ে দিই। সেটা হচ্ছে, পরীক্ষায় যখন প্রশ্ন আসবে, সাপোজ এটা 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর ক, তাহলে তোমরা কীভাবে লিখবে? তাহলে ক এর উত্তর জাবেদা নির্ণয় করতে বলেছে, তোমরা এইভাবে লিখবে: 1 নং প্রশ্নের উত্তর ক, বা যেটা দেওয়া থাকবে, বাস একটা টান দিয়ে তোমাদের মতো করে লিখবে, সমস্যা নেই। লিখে তারপরে তোমরা শুরু করার আগে অবশ্যই খেয়াল রাখবে যে এই যে ম্যাথটা দিয়েছে এটা কার, জনাব হামিদের। যদি ব্যবসার নাম লেখা থাকে ব্যবসা, এখানে ব্যবসার নাম লেখা নেই, জনাব হামিদের ব্যবসা, তিনি মুদির দোকান শুরু করেছেন। তাহলে আমরা এখানে লিখব, যেহেতু জাবেদা ঘর নির্ণয় করবো, জাবেদা বই নির্ণয় করবো, আমরা লিখব জনাব হামিদ, জনাব হামিদের জাবেদা বই। এরপরে আমরা জাবেদা ঘরটা আঁকাবো। তাহলে চলো, আমরা তো সবাই পারি এখন জাবেদা ঘর আঁকাতে, খুবই ইজি। আমরা কি করব, ফার্স্টে আমরা একটা দাগ দিব, এরপরে আরও একটি দাগ দিব হেডিংয়ের জন্য। নেক্সট আমাদের কি কোথায় দাগ দিতে হবে? ডান সাইডে। সেমভাবে বাম সাইডেও। তাহলে আমাদের বেসিক ফরম্যাটটা হয়ে গেল। এখন আমরা ঘরগুলো আঁকাবো। তাহলে আমার প্রথম ঘরটা হবে কি? তারিখ। তাহলে তারিখের ঘরটা আঁকাই। এরপরে ঘরটা একটু বড় হবে, এখানে আমরা বিবরণ থাকবে, ডেবিট ক্রেডিট নির্ণয় করব। তাহলে আমরা একটু বড় করে নিয়ে নিলাম, মোটামুটি এত বড়। এখন এই ঘরটা আঁকানোর পরে আমরা কি করব? আমরা জানি খতিয়ান পৃষ্ঠার জন্য একটা ঘর। এরপরে দুইটা, এই যতটুকু থাকবে 2 ভাগে বিভক্ত হয়ে, একটা ডেবিট টাকা আর একটা ক্রেডিট টাকা। তাহলে ব্যাস আমাদের জাবেদা ফরম্যাটটা হয়ে গেল। এখন আমরা এখানে কি লিখবো, তাই না? তো আমরা সবাই জানি কি লিখতে হয়। এখানে লিখবো হচ্ছে তারিখ, এখানে লিখতে হয় হচ্ছে, এখানে লিখতে হয় কি? বিবরণ। বিবরণ। এই ঘরটা লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা। এইখানে কি? ডেবিট টাকা, এইখানে ক্রেডিট টাকা। তাহলে আমাদের ফুললি কমপ্লিট ঘর আঁকানো। এখন আমরা জাস্ট লেনদেন পড়বো এবং লিখব। তাহলে আমরা 2 তারিখ পর্যন্ত করেছিলাম, আমরা 4 তারিখ থেকে আজকে শুরু করব। চলো 4 তারিখের লেনদেনটা পড়ি। মার্চের 4 জনাব হামিদ কী করেছেন? শামীম ব্রাদার্সের নিকট থেকে দোকানের জন্য একটা ফ্রিজ কিনেছেন 10,000 টাকার। তাহলে শামীম ব্রাদার্স একটা দোকানের নাম, সেখান থেকে তিনি কী করেছেন? ফ্রিজ কিনেছেন। এখন প্রশ্ন হলো, এটা কি আমাদের মাল বা পণ্য নাকি সম্পদ? তাহলে আমাদের লক্ষ্য করতে হবে ব্যবসাটা কী নিয়ে। জনাব হামিদের ব্যবসাটা হচ্ছে মুদির দোকান। মুদির দোকানে কখনো ফ্রিজ বিক্রি করা হয় না, আমরা এটা জানি। তাহলে তার মানে এটা তার সম্পদ। তাহলে ইউজে, সে ব্যবহারের জন্য কিনতেছে ফ্রিজটা, ব্যবসার ব্যবহারের জন্য। তাহলে এইখানে আমার সম্পদটা বাড়তেছে। অন্যদিকে এই যে টাকা, সম্পদ, টাকা দিয়ে কিনতেছে 10,000, এই সম্পদটা চলে যাচ্ছে। তাহলে একদিকে সম্পদ বাড়তেছে, আরেকদিকে সম্পদ চলে যাচ্ছে। তাহলে সম্পদ যেটা বাড়তেছে, এইটা কোন সম্পদ? ফ্রিজ। তাহলে ফ্রিজ হিসাব কি আমরা লিখব? লেখা ফার্স্ট ইম্প্রেশনে তুমি বলতে পারো হ্যাঁ লিখবো, বাট ফ্রিজ নামে কোনো হিসাব বিজ্ঞানে নেই। কেন নেই? হিসাব বিজ্ঞানে কিছু রুলস রয়েছে, আমি তোমাদের বলেছিলাম এটা নিয়ে একটা ভিডিও বানাবো, এখন পর্যন্ত বানানো হয়নি। আমি এটা নিয়ে আসলে ইনশাল্লাহ
এই উদাহরণটা শেষ করার পরেই ওই ভিডিওটা দিব। কিছু রুলস রয়েছে যে কোন কোন হিসাব ওই নামে লেখা যায় না, অন্য নামে লিখতে হয়। এই ফ্রিজটা আমাদের এখানে লিখতে হবে অফিস সরঞ্জাম হিসাবে, ঠিক আছে? মানে ব্যবসায়ের সরঞ্জাম, এখানে আমরা অফিস সরঞ্জাম নামটা দিব। ব্যবসায়ের জন্য যে ব্যবহারের জন্য যে সম্পদ ক্রয় করা হয়, কিছু সম্পদ অফিস সরঞ্জাম হিসেবে লিখতে হয়, কিছু সম্পদ আছে যেগুলো লিখতে হয় হচ্ছে মনিহারি নামে। তো এই ফ্রিজটা একটু ভারী, এটা আসবে অফিস সরঞ্জাম হিসেবে। তাহলে এই সম্পদটা আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসেবে ডেবিট। অন্যদিকে সম্পদ চলে যাচ্ছে নগদ টাকা, নগদ টাকা চলে গেলে কি হয়, কমে গেলে হয় ক্রেডিট। সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, তাহলে নগদান হিসেবে ক্রেডিট। তাহলে আমরা লিখে ফেলি, চলো এখানে তারিখ দিই, সাপোজ 2021 সাল মার্চ 4 তারিখ। তাহলে মার্চের 4 তারিখে আমাদের এখানে আমরা লিখব হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, কারণ সম্পদ বাড়তেছে। অন্যদিকে আমাদের সম্পদ চলেও যাচ্ছে একটা, সেটা কি নগদান হিসাব। আমরা এটা কি লিখব, ক্রেডিট। আচ্ছা, এখন আমাদের টাকার অঙ্কটা বসাবো। কত টাকার? আমরা ওখানে দেখেছিলাম 10,000 টাকা। তাহলে আমরা এই ডেবিট সোজাসুজি 10,000 টাকা লিখে দিই, এবং ক্রেডিটের সোজাসুজি আমরা 10,000 টাকা লিখে দিই। শেষ। নেক্সট লেনদেনে আমরা চলে যাই। নেক্সট লেনদেনে কি বলা হয়েছে, 5 তারিখ 1,000 টাকা দিয়ে দোকানের জন্য একটি মাপার যন্ত্র ক্রয়। তাহলে দোকানে মাপার যন্ত্র, মুদির দোকানে তো অবশ্যই মাপতে হবে, চাল ডাল বিক্রি করতে গেলে। সে মাপার যন্ত্র কিনেছে কত টাকা দিয়ে, 1,000 টাকা দিয়ে। তাহলে এটাও তো একটা সম্পদ, তাই না? ব্যবহারের জন্য কিনেছে ব্যবসায়। যদি সম্পদই হয়ে থাকে, আমরা এখানে লিখবো যে সম্পদটা বৃদ্ধি পাচ্ছে একদিকে, তাহলে সম্পদের নামটা কি, মাপার যন্ত্র। মাপার যন্ত্র হিসাব ডেবিট না, এই মাপার যন্ত্রটা আমরা লিখবো এখানে হচ্ছে কি হিসাবে, অফিস সরঞ্জাম হিসাবে। যেমনটা আমরা লিখেছিলাম কি, এই যে ফ্রিজ হিসাবটা লিখেছিলাম অফিস সরঞ্জাম হিসাব। কারণ ভারী যন্ত্র যেগুলো অফিসে ব্যবহারের জন্য কেনা হয়, সেগুলো সাধারণত অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। এই একটা হিসাবের মধ্যে এগুলো পড়ে। আমরা রুলস যখন পড়বো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমার এখানে একদিকে সম্পদটা বৃদ্ধি পাচ্ছে মার্চের 5 তারিখ। আমরা এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, এভাবে একটা দাগ দিয়ে নিলে সুন্দর হয়, তুমি সেপারেট করতে পারবে। তাহলে মার্চের 5 তারিখে আমাদের অফিস সরঞ্জাম হিসাবে আবারও ডেবিট হচ্ছে মাপার যন্ত্র কেনার কারণে। অন্যদিকে কি নগদ টাকা দিয়ে কিনতেছে, এই যে এখানে বলে দিছে যে 1,000 টাকা দিয়ে মাপার যন্ত্র কিনেছেন, তাহলে নগদ টাকা চলে যাচ্ছে, সম্পদ কমে গেল, ক্রেডিট। সে সম্পদটা কি, নগদান। কত টাকা, 1,000 টাকা। আমরা এটা দাগ দিয়ে দিব সেপারেট করার জন্য। নেক্সট লেনদেনে আমরা চলে যাই। সাথে সাথে তোমরা প্র্যাকটিস করো স্টুডেন্টস, ঠিক আছে? প্র্যাকটিস করবে, দেখবে যে তোমাদের হাত একদম পাকা হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না, মানে কনফিউশন হবে না যে আসলে এটা কেন হচ্ছে, এটা কী হচ্ছে। আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। নাম্বার 5 আমরা 5 নম্বরটা করে ফেলেছি। নাম্বার 8 অর্থাৎ 8 তারিখে কী করেছেন, দোকানের প্রচারের জন্য বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগাতে খরচ হলো কত টাকা, 6,000 টাকা। এটা একটা কিন্তু কি, অ্যাডভার্টাইজমেন্ট। ওই যে আমরা টিভিতে দেখি না, অ্যাড দেয় বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টের পরিচিত বাড়ানোর জন্য, জনগণকে জানানোর জন্য যে আমাদের এই প্রোডাক্ট আছে, তোমরা কিনো। ওইটাকে আমরা কি বলি, বিজ্ঞাপন বাংলায়। ওই বিজ্ঞাপন এটা। তাহলে দোকানের জন্য তিনি সাইনবোর্ড লাগাতে হবে দোকানের প্রচারের জন্য বিভিন্ন জায়গায়, যে আমার একটা মুদির দোকান দিয়েছি, সবাই আসেন কিনেন। তো এইরকম সাইনবোর্ড লাগিয়ে আমরা সাধারণত দেখে থাকি অনেক জায়গায়, তাই না? তো এটার জন্য তিনি 6,000 টাকা খরচ করেছেন। তাহলে এটা আমার কোন হিসাবে যাবে, এটা একটা খরচ হয়েছে আমার, তাই না? যে আমার সাইনবোর্ড লাগানোর জন্য এত টাকা খরচ করেছি আমি। তাহলে একদিকে আমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আমার সম্পদ কমে গেছে। 6,000 টাকা দিতে হয়েছে, নগদ টাকা চলে গেছে। তাহলে ব্যয়টা যে বৃদ্ধি পেল, এখানে ব্যয়ের নামটা কি, কোন ব্যয়, সাইনবোর্ড ব্যয় না, এটা হচ্ছে বিজ্ঞাপন ব্যয়। তাহলে দোকানের প্রচারের জন্য যদি কোনো কিছু মানে বিজ্ঞাপন যাকে বলে অ্যাড দেওয়া হয় টিভিতে, রেডিওতে, যেখানে হোক, সাইনবোর্ডের জন্য, এটার নাম কী হবে, বিজ্ঞাপন খরচ। তাহলে আমরা লিখব বিজ্ঞাপন খরচ ডেবিট, কারণ খরচ বৃদ্ধি পেলে আমরা কী হয় জানি, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। অন্যদিকে সম্পদ চলে যাচ্ছে নগদ টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব মার্চের 8 তারিখ বিজ্ঞাপন
হিসাব ডেবিট, আর আমরা লিখব হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? ৬,০০০ টাকা। প্রতিটা লেনদেন বুঝে বুঝে করবে, দেখবে একদম ইজি হয়ে গেছে। মেন কানেকশনটা কিন্তু হবে তোমার বোঝার উপরে আর সূত্র প্রয়োগের উপরে। যে কোনো লেনদেনই আসুক ইজিলি সলভ করতে পারবে। এটা হচ্ছে 10 তারিখ, নগদে মাল বিক্রয়। তাহলে 8 দিন 9 দিন পরে আমাদের হামিদ ভাই মাল বিক্রি করতে সমর্থ হয়েছেন, অর্থাৎ তার দোকানে কাস্টমার এসেছে, বলতেছে ভাই আমাকে মাল দেন। যাই হোক, যে কোনো মাল হতে পারে, ডাল, চাল, মরিচ, পেঁয়াজ, যাই হোক। তাহলে নগদে মাল বিক্রয় করেছেন কত টাকার? 10,০০০ টাকা। তাহলে বিক্রি করলে কী হয়? আয় হয়। আয় বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট হয়। অন্যদিকে আর কি হয়েছে? সম্পদ এসেছে, নগদ টাকা, নগদে মাল বিক্রি করেছেন, তাহলে মাল বিক্রি করে নগদ টাকা হাতে পেয়েছেন, সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়। এখন সম্পদের নামটা কি? নগদান হিসেবে ডেবিট। তাহলে সিম্পল আমরা করে ফেলি। মার্চের 10 তারিখ, নগদান হিসাব ডেবিট। কেন? কারণ সম্পদ বেড়েছে, বিক্রি করার মাধ্যমে টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট। আর আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আয়ের নামটা কি? কিসের মাধ্যমে? বিক্রয়। তাহলে আমরা এখানে লিখব বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা? 10,০০০ টাকা। আমরা এখানে টাকার অ্যামাউন্টটা লিখে ফেলি, 10,০০০ টাকা। 10,০০০ টাকা। নেক্সট লেনদেন আমরা চলে যাব। নেক্সট লেনদেন আমরা চলে যাই 10 তারিখ পরে হচ্ছে 12 তারিখ। রফিক ভাইয়ের নিকট থেকে মাল ক্রয়। আবারও তিনি মাল কিনেছেন, তার দোকানে মাল শেষ হয়ে গেছে। কিনেছেন কত টাকার? 8,০০০ টাকার। এখন কথা হলো স্টুডেন্টস, রফিক ভাইয়ের নিকট থেকে মাল ক্রয়, এটা কি নগদে নাকি বাকিতে? প্রশ্নটা কিন্তু জাগতে পারে, তাই না স্টুডেন্টস? নগদে নাকি বাকিতে? দেখো, রফিক ভাইয়ের নিকট থেকে মাল ক্রয়, আমি তোমাদের হয়তো একটা ক্লাসে বলেছিলাম, পণ্য ক্রয় রিলেটেড একটা ভিডিওতে, যে ক্রয় করার সময় যদি নগদ কথাটা লেখা থাকে তাহলে তো নগদেই ক্রয়। বিক্রয়ের সময় সেম, ক্রয় বিক্রয় দুটোর সময় সেম, নগদ কথা লেখা থাকলে তো নগদই মাস্ট। আর যদি নগদ না লেখা থাকে, শুধু লেখা থাকে মাল ক্রয়, শুধু লেখা থাকে মাল ক্রয়, তাও আমরা ধরবো নগদ, সমস্যা নেই। বাট যদি লেখা থাকে রফিক, মানে কোনো নাম লেখা থাকে, যার কাছ থেকে কিনতেছি বা যার কাছে বিক্রি করতেছি, তার নাম লিখে বলা হয় যে মাল ক্রয় বা বিক্রয়, নগদ টগদ কিছু লেখা নেই, তার মানে আমরা ধরে নেব এটা বাকিতে। রফিক ভাইয়ের নিকট থেকে মাল ক্রয়, আমরা এটা ধরে নেব কি? বাকিতে। যদি শুধু মাল ক্রয় লেখা থাকতো নগদে, বাট যখনই নাম সহ উল্লেখ করে ক্রয় বিক্রয় যেটাই করুক আমরা নগদ। আর যদি নগদ এই যে রফিক ভাইয়ের নিকট থেকে মাল নগদে যদি লেখা থাকতো যে রফিক ভাইয়ের নিকট থেকে নগদে মাল ক্রয়, তাহলে তো নগদেই। বাট শুধু নাম দিয়ে মাল ক্রয় বা মাল বিক্রয়, এটা আমরা ধরে নেব কি? বাকিতে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখবে। তাহলে আমাদের এখানে জাবেদাটা কী হবে? ডেবিট ক্রেডিট কীভাবে করবো? আমরা ক্রয় করলেই জানি কি হয়? ব্যয় হয়। ফার্স্ট ইমপ্রেশন, ক্রয় করলেই কী হয়? ব্যয় হয়। তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, নাম্বার 1, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। অন্যদিকে কী হয়েছে? ধারে কিনেছি আমি, আমাকে কোনো না কোনো দিন টাকাটা পরিশোধ করতে হবে। কাকে? এই যে রফিক ভাইকে। তাহলে দায় বেড়েছে, আমার ঘরে দায় চেপে বসেছে। দায় বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট হয়। দায়ের নামটা কি এখানে? রফিক, পাওনাদার, সে আমার কাছে টাকা পাবে। তাহলে আমরা লিখে ফেলি কয় তারিখ? এটা হচ্ছে 12 তারিখ। আমরা এখানে লিখব আমাদের ডেবিটটা কী হবে? ব্যয় বৃদ্ধি পেয়েছে, এবং ব্যয়ের নামটা কি? সে ব্যয়ের নামটা হচ্ছে ক্রয়। আমরা দাগটা দিয়ে দিই এখানে। তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে ক্রয় হিসাব ডেবিট। অন্যদিকে আমার দায় বৃদ্ধি পেয়েছে, পাওনাদার রফিক নামের একজন। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি যে রফিক, ব্র্যাকেট দিয়ে আমরা লিখব পাওনাদার, ব্র্যাকেট ক্লোজ, হিসাব কি? ক্রেডিট। ঠিক আছে? আবার তুমি এভাবে লিখতে পারো পাওনাদার ব্র্যাকেট রফিক, ইচ্ছা, বা তোমাদের টিচার যেটা বলে সে অনুযায়ী করে ফেলবে। কত টাকা? আমরা হচ্ছে 8,০০০ টাকা। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে আমরা 12 তারিখে লেনদেন শেষ করে ফেললাম। তাহলে জিনিসটা বুঝছো স্টুডেন্টস? আমি আবার বলি, দেখো
যদি বলা থাকে শুধু নগদে মাল ক্রয় তাহলে তো নগদে, আবার যদি লেখা থাকে রফিক যে নামে থাকুক যার কাছ থেকে কিনুক তার নাম সহ যদি বলা থাকে যে নিকট থেকে নগদে মাল ক্রয় তাহলে তো নগদেই, নগদ কথা উল্লেখ থাকলে নগদেই, শুধু মাল ক্রয় নগদে। বাট যদি যার কাছ থেকে কিনেছি বা যার কাছে বিক্রি করতেছি তার নাম উল্লেখ করে আর কিচ্ছু বলা না থাকে নগদ টগদ, তাহলে আমরা এখানে ধরে নেব বাকিতে। নেক্সট লেনদেনে চলে যায় 14 তারিখ। 14 তারিখ কী বলা হয়েছে? স্বপনের নিকট মাল বিক্রয় কত টাকা? 5,000 টাকা। এইবার একটা বিষয় রয়েছে, তোমরা এবার আমাকে বলবে স্টুডেন্টস যে এটা কি নগদে বিক্রয় নাকি বাকিতে বিক্রয়? দেখি কে বলতে পারো। অনেকেই পারবে, আমি জানি, এটা আমার বিশ্বাস ম্যাক্সিমামই পারবে, তোমরা সবাইও পারতে পারো। তাহলে এখানে হবে হচ্ছে বাকিতে। কীভাবে বুঝলাম? ওই যে একটু আগে বললাম তোমাদের, বাকি আর ক্রয় আর বিক্রয় যে বিষয়ই হোক, যে ম্যাটারই হোক, যদি নাম উল্লেখ থাকে যার কাছ থেকে কিনেছি বা যার কাছে বিক্রি করেছি এবং নগদ টগদ কোনো কিছু লেখা না থাকে, সেটা আমরা ধরে নেব কি? বাকিতে। তাহলে এখানে স্বপনের নিকট থেকে মাল বিক্রয়, স্বপনের নিকট মাল বিক্রয়, স্বপন যার কাছে বিক্রি করছে তার নাম লেখা আছে কিন্তু নগদ লেখা নেই, তার মানে এটা কি? বাকিতে। সিম্পল। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি ধারে বিক্রি, তাই না? ধারে বিক্রি। তাহলে ধারে বিক্রি করলে কি হয়? আয় হয়। আয় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। অন্যদিকে ধারে বিক্রি করার কারণে আমি এখনও টাকাটা পাইনি, আমার দেনাদার বেড়েছে, দেনাদার আমাকে টাকাটা দিবে কোনো না কোনো দিন, তাহলে সে আমার সম্পদ। কারণ আমরা জানি ব্যবসা যদি কারো কাছ থেকে কোনো দিন কোনো কিছু পায়, কোনো কিছু দিবে যে কেউ ব্যবসাকে, সে আমার সম্পদ হিসেবে গণ্য হবে। তাহলে দেনাদার হিসাব একটা সম্পদ কি এখানে বৃদ্ধি পাচ্ছে, তাই না? নতুন ধারে বিক্রির কারণে। তাহলে সম্পদ হিসাব বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়। তাহলে সম্পদের নামটা কি? দেনাদার। স্বপন। তাহলে স্বপন হিসাবটা বাড়ল, তাহলে এটা হবে ডেবিট। তাহলে আমরা লিখে ফেলি স্বপন, আমরা কি লিখব? এভাবে স্বপন ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিতে পারি দেনাদার। এটা তোমরা ইচ্ছা করলে নাও লিখতে পারো, শুধু স্বপন হিসাব লিখলেও লিখতে পারো, নো প্রবলেম। স্বপন দেনাদার হিসাব ডেবিট। আর একটা কি হচ্ছে? আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। এই বিষয়টাই আমি তোমাদেরকে রুলসের যে ভিডিওটা বানাবো সেটা আমি তোমাদের বোঝাতে চেয়েছিলাম, বাট আজকে তোমরা বুঝে নিলে। আর নেক্সট ক্লাসে যখন আমরা রুলসের ভিডিওটা বানাবো, যাদের কিছু রুলস আছে তখন তোমাদের কিন্তু আর বুঝতে সমস্যা হবে না। তো আমরা জিনিসটা আবার একটু রিভাইজ দিয়ে দিই। আজকে আমরা এই পর্যন্তই করব, আর বাড়াবো না ভিডিওটা। আমরা নেক্সট লেভেল থেকে শুরু করব। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসটা শিখতে পারলাম সেটা হচ্ছে আমরা টাকার অ্যামাউন্টটা লিখে নিই, তাই না? স্বপনের হচ্ছে 5,000 টাকা, টাকার অ্যামাউন্টটা লিখে দিই। তারপরে এখানে আমাদের যাবাদের করার নিয়ম কি? লাস্টে যোগ করে দিতে হয়, তাই না? তো যেহেতু আমাদের ম্যাথ শেষ হয়নি, আমরা শেষ করে তারপরে যোগ করবো সব একসাথে। আচ্ছা, তাহলে আমাদের আজকে 1, 2, 3, 4, 5, 6টা লেনদেন আমরা বিশ্লেষণ করলাম, ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম। আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে কোনো ব্যক্তির নাম উল্লেখ থেকে যদি থাকে ক্রয় বিক্রয়ের সময় আর নগদ কথা না থাকে, তাহলে আমরা ধরে নিব সেটা কি? বাকিতে। ক্রয় বিক্রয় যেটা সময় হোক, বাকিতে। আর যদি নগদ কথা লেখা থাকে, নগদ কথা উল্লেখ থাকে, তাহলে আমরা ধরে নেব এটা নগদে। নাম উল্লেখ থাকার পরও যদি নগদ কথা লেখা থাকে, তারপরেও ধরে নেব আমরা নগদে। নগদ কথা থাকলেই নগদে। আর নগদ যদি লেখা থাকে, শুধু নাম লেখা থাকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের এবং ক্রয় বিক্রয়ের লেনদেন হয়, তাহলে আমরা ধরে নিব বাকিতে। তাহলে গুরুত্বপূর্ণ একটা লার্নিংস হয়ে গেল। সো স্টুডেন্টস, এভাবে তোমরা ডেইলি প্র্যাকটিস করবে। ডেইলি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমাদের অনুরোধ করবো, জাবেদাটা রেগুলার প্র্যাকটিস করবে, বিকজ এটা হচ্ছে হিসেবে কিনা বেস ডেবিট ক্রেডিট। সো এটা যত প্র্যাকটিস করবে, ডেবিট ক্রেডিট তোমাদের তত পাকা হয়ে যাবে একদম। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। নেক্সটে আমরা এইটা বাকি লেনদেনগুলো যাবেদের নির্ণয় করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।